আপনারা যারা ওয়ার্ডপ্রেস ইউজার আছেন তাদের প্রতিনিয়তই বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করতে হয়। তো এই বিভিন্ন ধরনের প্লাগইন ইনস্টল করার ফলে সাইট তুলনামূলকভাবে স্লো হয়ে যায়। তো আজ আমি আপনাদের সাথে এমন একটি প্লাগইন শেয়ার করব যেই প্লাগইন দিয়ে আপনি ৫০ টি প্লাগইন এর সমান কাজ করতে পারবেন। অর্থাৎ আপনার সাইটে আপনি ৫০ টা প্লাগইন ইনস্টল করে যেই কাজগুলো করতেন সেই কাজগুলোই একটি মাত্র প্লাগইন ইনস্টল করে করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি সাইফ আছি আপনাদের সাথে। শুরুতে একটু বলে নেই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। আপনি আমার চ্যানেলে এই যে ওয়ার্ডপ্রেসের যে প্লেলিস্ট আছে, আপনি এখানে ওয়ার্ডপ্রেসের সব ভিডিওগুলো পেয়ে যাবেন। এইখানে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড যে ফ্রি ট্রাফিক সোর্স সেইগুলা। আর এইখানে আছে টোটাল একটা প্রজেক্ট করা হয়েছিল ২৪ সালে লাইভ, যে প্রজেক্টটা করে আমি আর্নিং করে দেখাইছিলাম সেই প্রজেক্টটা। তো চলুন আমি যে প্লাগইন এর কথা বলতেছিলাম সেই প্লাগইন দিয়ে কি কাজগুলো করা যাবে আমি সেগুলো একটু এক নজরে দেখে নিই। যেমন প্রথমে আছে কি হাইড অ্যাডমিন নোটিস। হ্যাঁ? তো হাইড অ্যাডমিন নোটিস কি? তো চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখতে শিখি। হাইড অ্যাডমিন নোটিস। হাইড অ্যাডমিন নোটিস বলতে বোঝায় আমরা যখন বিভিন্ন ধরনের প্লাগইন ইনস্টল করি সাইডে, প্লাগইন ইনস্টল করলে ইনস্টল করার পরে এই যে দেখেন প্লাগইন এর যখন বিভিন্ন অফার থাকে সেই অফারগুলোর কি করে যে ড্যাশবোর্ডে নোটিফিকেশন পাঠায়, নোটিফিকেশন আসে। তো আমার এখানে একটা আছে, এখানে আরো অনেক দেখা গেছে আপনার অনেক প্লাগইন এর জন্য অনেক নোটিফিকেশন আসে। তো এই জিনিসগুলো দেখতে খারাপ লাগে। তো এই জিনিসগুলো অফ কিভাবে করতে হবে? তো এই অফ করার আগে আমরা যেই প্লাগইনটার কথা বলতেছিলাম সেই প্লাগইনটাকে ইনস্টল করি। তো এটার জন্য আমরা আসবো এই যে প্লাগইনতে আসবো এড নিউ, মানে এড প্লাগইন। এখান থেকে এসে আমরা লিখবো এখানে ASE। ASE লেখার পরে এই যে এটা অ্যাডমিন অ্যান্ড সাইট এনহান্সমেন্ট। হ্যাঁ? তো আমরা এটা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আমরা এখান থেকে আসবো টুলসতে। টুলস থেকে এই যে টুলস থেকে আসবো এখান থেকে আমরা এই যে এনহান্সমেন্ট। হ্যাঁ? টুলস থেকে আসবো এনহান্সমেন্ট। এনহান্সমেন্টে আসার পর আমরা যাব আ যেহেতু আমরা ১ম এ কি করব? হাইড অ্যাডমিন নোটিস, তাই না? তো হাইড অ্যাডমিন নোটিস মানে নোটিসটাকে হাইড করার জন্য আমরা যাব অ্যাডমিন ইন্টারফেসে। এই যে অ্যাডমিন ইন্টারফেস। অ্যাডমিন ইন্টারফেস থেকে আমরা হাইড করব, মানে এনেবল করব হাইড অ্যাডমিন নোটিস। হ্যাঁ? এখানে দেখেন যে হাইড অ্যাডমিন, এই যে হাইড অ্যাডমিন নোটিস এটাকে আমরা এনেবল করব। এনেবল করে আমরা এখানে সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ করার পরে আমরা যদি আবার একটু আমাদের ড্যাশবোর্ডটা দেখি যে সেই নোটিফিকেশনটা আছে কিনা। দেখেন আমাদের এইখানে যে একটা নোটিফিকেশন ছিল ওটা কিন্তু চলে গেছে। নাই। এখন পুরো ক্লিয়ার লাগতেছে, তাই না? আচ্ছা। ২ নাম্বার আসে কি চেঞ্জ লগইন ইউআরএল। এখন লগইন ইউআরএলটা আমরা চেঞ্জ কেন করব? কারণ লগইন ইউআরএলটা মেক্সিমামই ওয়ার্ডপ্রেস সাইটগুলোর থাকে কি WP অ্যাডমিন। হ্যাঁ? WP অ্যাডমিন, WP অ্যাডমিন থাকে, তাই না? তো এই WP অ্যাডমিন যদি থাকে, এইটা কি করে যারা হ্যাকাররা আছে হ্যাকাররা জানে যে মেক্সিমাম ওয়েবসাইটের এইটিই থাকে, অর্থাৎ 90% 98% ওয়েবসাইটের এইটিই থাকে। আর ডিফল্ট অবস্থাতে 100% ওয়েবসাইটের অ্যাডমিন এটা থাকে। তো এর ফলে যারা হ্যাকার আছে তাদের এটা হ্যাক করতে অনেক সহজ হয়। তারা যেহেতু ইউআরএলটা জানে, এরপরে তারা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড আর ইউজার আইডি ক্রিয়েট কইরা মানে দিতে থাকে, তখন এটা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, অনেক বেশি। অর্থাৎ 95% ধরে নেন আপনার সাইট হ্যাক হবে। তো এই ইউআরএলটা অ্যাডমিন ইউআরএলটা আমরা চেঞ্জ করব। হ্যাঁ? চেঞ্জ লগইন ইউআরএল। তো লগইন ইউআরএলটা চেঞ্জ করব কিভাবে? আমরা দেখেন এখানে যদি আমরা আ আচ্ছা, এইটা হইছে গিয়ে আমাদের কি অ্যাডমিন, মানে সাইডের পরে WP অ্যাডমিন দিয়ে এটা লগইন করতে হয়, তাই না? এখন এইটা দিলে কিন্তু এই যে লগইন হয়। দেখেন আমরা অন্য ব্রাউজার দিয়ে যদি ওপেন করি, এই যে দেখেন এই যে শেষে কিন্তু WP লগইন, মানে WP অ্যাডমিন থেকে এটা দিলে পরে যে WP লগইন আসে। ওকে। এখন আমরা এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করলে যারা হ্যাকার আছে, হ্যাকাররা যখন আইসা এই WP অ্যাডমিনটা ট্রাই করবে তখন তারা এটা পাবে না। হুম? তো এটা করার জন্য আমরা কি করব? এখান থেকে আসবো আমরা লগইন। এই যে লগইন অ্যান্ড
আউট রেজিস্টার, হ্যাঁ? আমরা এখানে যাব। এইখান থেকে আমরা enable করব চেঞ্জ লগিং ইউআরএল অপশন। হুম? এই যে চেঞ্জ লগিং ইউআরএল, চেঞ্জ লগইন ইউআরএল এটাকে আমরা enable করব। enable করে ক্লিক করব কোথায়? যে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ডে ক্লিক করার পরে এইখানে আমরা যেই ইউআরএলটা দিব ওইখানে সেই ইউআরএলটা যাবে। যেমন আমি এখানে দিয়ে দেই। এখানে ছিল WP অ্যাডমিন। আমি এখানে দিলাম মাই লগইন মাই লগইন প্যানেল। ঠিক আছে? মাই লগইন প্যানেল এটা দিলাম। এখন দিয়ে আমরা করলাম সেভ। এখন যদি আমরা ওইটাতে যাই, হুম? এই যে আমাদের WP অ্যাডমিন ছিল, আমরা যদি WP অ্যাডমিন দেই দেখেন তাহলে কি আসে? WP হাইপেন দিয়ে অ্যাডমিন। এখন দেখবেন এটার এই যে এই পেজটা লোড হবে না। এরর আসবে এখানে। দেখছেন? এই পেজ কিন্তু আসে নাই, রিডাইরেক্ট হয়ে গেছে। রিডাইরেক্ট হয়ে হোম পেজে চলে আসছে। আচ্ছা, এখন আমরা কি করব? এইখানে যদি আমরা যে দিছিলাম কি? মাই লগইন প্যানেল, তাই না? মাই লগইন প্যানেল আচ্ছা ডাবল এন PANEL এন্টার দেই। এখন দেখেন মাই লগইন প্যানেল দেওয়ার পরে কিন্তু আমাদের ইউআরএলটা আসছে। মানে লগইন অপশনটা আসছে। তো এখন হ্যাকাররা আইসা যতই WP অ্যাডমিন দেউক তারা আর এটা পাবে না। তাই না? আচ্ছা, এরপরে যেটা আসে এই জিনিসটা করার জন্য কিন্তু এই যে চেঞ্জ ইউআরএল, হ্যাঁ? এটার জন্য কিন্তু আপনার আলাদা কি করতে হইতো? প্লাগইন ইনস্টল করতে হইতো। লগইন প্রেস নামে একটা প্লাগইন আছে ওটাতে করা যেত। বাট আপনি এখন ওটা লাগবে না। শুধুমাত্র এই একটা প্লাগইন দিয়ে আপনি এটা করতে পারবেন। এরপর আসি আপনার ইনসার্ট কাস্টম কোড। ইনসার্ট কাস্টম কোডটা আমাদের কেন লাগে? ইনসার্ট কাস্টম কোডের জন্য আমাদের লাগে হলো যে বিভিন্ন সময় আমরা কি করি Google Analytics এড করি। তারপরে আপনার AdSense যদি এড করতে চাই AdSense অথবা Google ট্যাগ ম্যানেজার যদি আমরা এড করতে যাই, অর্থাৎ আমরা থার্ড পার্টি যত কোড এড করি না কেন সেই কোডগুলো আমরা কি করি আইসা হেডারেও, হ্যাঁ? মেক্সিমাম গুলোই বলে যে ওয়েবসাইটের হেডারে দিতে। এখন এই হেডারে দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করি। হ্যাঁ? হেডার কোড ম্যানেজার বা হেডার অ্যান্ড ফুটার ম্যানেজার দিয়ে আমরা সেইখানে ইউজ করি। ওই কাজগুলো আমরা এই প্লাগইন দিয়েই করতে পারবো। হ্যাঁ? এটার জন্য আমরা যাব কোথায়? কোড। ১ম এ আসবো আমরা কাস্টম কোড। কাস্টম কোডের থেকে আমরা এনেবল করব কি? এই যে ইনসার্ট হেড, বডি অ্যান্ড ফুটার কোড এটাকে এনেবল করে দেব। এনেবল করে এখানে যে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করার পরে এইখানে আপনারা ওই যে কো আ কোড এডিটর বা হেডার ফুটার ম্যানেজার, হ্যাঁ? যেখান দিয়ে কোড দিতেন অর্থাৎ থার্ড পার্টি কোডগুলা যেমন Google Analytics এর কোড, আপনার AdSense এর কোড বা Google ট্যাগ ম্যানেজারের কোড অর্থাৎ থার্ড পার্টি কোনো সাইট ভেরিফাই করার জন্য আপনি যে কোডগুলা ইউজ করতেন ওই থার্ড পার্টি প্লাগইন গুলাতে আপনি সেম জিনিসটা আপনি কি করতে পারবেন? এইখানে ইউজ করতে পারবেন। অর্থাৎ কপি করে কোডটা আপনি এইখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিলে কি হবে? এটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে? এখানে দিয়ে এটা সেভ চেঞ্জ দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। তখন আর আপনার ওই থার্ড পার্টি অন্য ওই প্লাগইনটা লাগতেছে না। এই একটা দিয়েই হইতেছে। আচ্ছা, এরপর আসি কি? এই যে লিমিট লগিং অ্যাটেম্প্ট। লিমিট লগিং অ্যাটেম্প্টটা দেওয়ার দরকারটা কি? দরকারটা হইছে কেউ যখন আপনার ওয়েবসাইট আইসা লগইন করার চেষ্টা করবে, বারবার ভুল পাসওয়ার্ড দিবে, ইউজার আইডি দিবে, তখন এটা যাতে লক হয়ে যায়। হ্যাঁ? অর্থাৎ এটাকে আমরা লিমিট করে দেব যাতে আ ১৫ সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে যাতে সর্বোচ্চ ২ বার অ্যাটেম্প্ট দিতে পারে। অর্থাৎ ২ বার যদি ভুল করে তখন এটা আবার ১৫ মিনিটের মধ্যে এটা আর কখনো মানে সে ট্রাই করতে পারবে না। হুম? এতে করে হ্যাকারের হাত থেকে বাঁচার সম্ভাবনা অনেক বেশি সাইটটা। আচ্ছা, এখন এইটা করার জন্য আমরা কি করব? আমরা যাব সিকিউরিটিতে। কোথায়? এখান থেকে আমরা আসবো সিকিউরিটিতে। সিকিউরিটিতে আসার পরে এই যে দেখেন লিমিট লগিং অ্যাটেম্প্ট এটাকে আমরা এনেবল করে দিব। এনেবল করে এটাকে এক্সপ্যান্ড করে এখানে ৩ আছে তো আমরা এটাকে ২ করে দিব। ২ করে আমরা সেভ চেঞ্জ করে দিব। দেখেন এই যে একবার ভুল হইছে,
আরেকবার যদি দেই, দেখেন এটা কিন্তু এই যে 15 মিনিটের জন্য ওয়ার্নিং দেখছেন? ইউ হ্যাভ বিন লক। মানে 15 মিনিটের মধ্যে আর এটা কি লগইন করাই যাবে না। 15 মিনিট পরে আবার এটা ওপেন হবে। তখন আপনি কি করতে পারবেন? লগইন করতে পারবেন। ঠিক আছে? দেখছেন সাইটটা কত সিকিউর থাকবে এই কাজটা করলে। হ্যাকাররা কি আর এটা হ্যাকারের সাধ্য আছে এটাকে আর ওপেন করার? আচ্ছা। এরপরে যেটা আসি আমরা এড লগো ইন লগিং পেজ। লগিং পেজে এড করতে হয় কি? যেমন আমরা একটু আ এই সাইটটাকে যদি আমরা একটু দেখি, দেখেন, হ্যাঁ? এখানে যদি ডেভেলপার অ্যাডমিন এ যাই আমরা। এটা আমার ক্লায়েন্টের একটা সাইট, আমারই বানানো। দেখেন, এই যে সাইটটা, হ্যাঁ? এখানে কি হয়? কত সুন্দর একটা লগিং পেজ না? হ্যাঁ? কত সুন্দর ডিজাইন। বাট ওইটাতে কিন্তু এরকম ডিজাইন না। তো আমরা চাচ্ছি যে এইখানে লগো থাকবে, এখানে ওয়ার্ডপ্রেস এর সাইনটা থাকবে না। হুম? তো সেটা করার জন্য কি করব? এই যে দেখেন, স আমরা এখানে আসবো। হুম? আইসা এই যে লগইন, লগ আউট মানে লগইন, আউট, রেজিস্টার। তাই না? এখান থেকে আমরা এই যে সাইট আইডেন্টিটি অন লগইন পেজ এটাকে এনেবল করে দেব। এনেবল করে আমরা এটাকে সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ করে দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে একটু দেখি যে লগইন পেজটা কি, যদি আমি 15 মিনিটের জন্য ওইখানে আগেই ব্লক খায় আছি, হ্যাঁ? এজন্য ওই ব্রাউজার দিয়ে দেখানো যাবে না। স্ল্যাশ মাই লগইন প্যানেল। আচ্ছা দেখেন আমারও কিন্তু এই জায়গা থেকে কি করা আছে, হ্যাঁ? মানে এই ১২ মিনিট আরো ১২ মিনিট বাকি আছে। এটা না হইলে অর্থাৎ ওইটা করলে আপনার যে লোগোটা যেটা আছে, উম এই যে লোগোটা মানে এখানে যে ওয়ার্ডপ্রেস এর লোগোটা থাকে, এখানে ওই লোগোটা না হয়ে আপনার যে ওয়েবসাইটের মানে আপনার যে ব্র্যান্ডের লোগোটা আছে, সেই ওয়েবসাইটের লোগোটা এখানে শো করবে। আচ্ছা, এরপরে যেটা আছে ইমেইল ডেলিভারি অপ্টিমাইজেশন। হুম? ইমেইল ডেলিভারি অপ্টিমাইজেশন। এই ইমেইল ডেলিভারিটা কি? আমাদের যে ব্র্যান্ডিং ইমেইলটা থাকে, সেই ব্র্যান্ডিং ইমেইলটা আপনার যে সাইট আছে, সেই সাইটের সাথে কি করা যায়? অ্যাক্টিভ মানে এড করতে হয়। এটা করার জন্য আমরা আসবো কোথায়? এই যে ইউটিলিটিস। ইউটিলিটিস এর থেকে আমরা আসবো এই যে ইমেইল ডেলিভারি। হ্যাঁ? ইউটিলিটিস থেকে আমরা আসবো ইমেইল ডেলিভারি এটাকে এনেবল করে দেবো। এনেবল করে আমরা এটাকে কি করব? এক্সপে করার পরে এখন দেখেন এই যে সেন্ডার নেম এখানে আপনি যেই নেম দিবেন যেমন আমি দিলাম সাইফুল ইসলাম, সাইফ। এখানে এসে সেন্ডার মেইল। সেন্ডার মেইল কি? সেন্ডার মেইল হবে saif@bestseller.com। এখন এইখানে কি? এখানে যে হোস্ট, পোর্ট, সিকিউরিটি, হ্যাঁ? এটা এসএসএল, তারপরে ইউজার নেম, পাসওয়ার্ড। এখন এইগুলো কোথা থেকে আসবে? এগুলো হচ্ছে আপনার যে হোস্টিং থাকবে, আপনি যেখান থেকে হোস্টিং নিবেন, সেই হোস্টিং এর ওইখানে আপনার যে হোস্টের একটা অ্যাড্রেস থাকবে, সেই অ্যাড্রেসটা এখানে হবে এবং পোর্ট একটা অ্যাড্রেস থাকবে। একটা কোড থাকবে ৪ ডিজিটের, কখনো ৩ ডিজিটের থাকে। হ্যাঁ? মেক্সিমাম টাইপের ৯৬৫ বা ৬৬৫ এরকম থাকে। এই কোডটা এখানে হবে এবং সিকিউরিটি এসএসএল থাকবে। অবশ্যই আপনার সাইট যেহেতু এসএসএল। আর ইউজার নেম, ইউজার নেমটা হইছে আপনি যখন আপনার যে এই যে হোস্টের মানে ইমেইল ক্রিয়েট করবেন অর্থাৎ এই যে ইমেইলটা ক্রিয়েট করছেন, ব্র্যান্ডিং ইমেইলটা তো আপনার হোস্টিং থেকে ক্রিয়েট করতে হয়, তাই না? cPanel থেকে। সেইখানে যখন ক্রিয়েট করছিলেন, ওইখানে আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিছিলেন, সেটা এখানে দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন। তাহলেই আপনাকে এই সাইট থেকে যত ইমেইল আছে, ইমেইল পাঠাইলে ওই ইমেইলটা অর্থাৎ আপনার যখন এখানে কেউ যদি ফর্ম থাকে সাবস্ক্রিপশনের, হ্যাঁ? অথবা আপনার কনট্যাক্ট ফর্ম থাকে, সেখানে সাবমিট করলে আপনার এই ইমেইলে চলে যাবে। এই ইমেইলে সরাসরি চলে যাবে। অথবা আ আপনি এটা কি বলেন? যখন আপনি কোনো পাসওয়ার্ড রিসেট করবেন, সাপোজ আপনার লগইন যেমন আমি যে লগইন কি করছি? ব্লক খাইছি ইচ্ছা কইরা, তাই না? আপনাদেরকে দেখানোর জন্য। এখন ওইখানে যদি আমি পাসওয়ার্ড রিসেটের দিতে যাই, সেক্ষেত্রে আমার এই ইমেইলে কি করবে? ডিটেইলস পাঠাবে পাসওয়ার্ড রিসেটের। আচ্ছা। আর এই জিনিসগুলোই করার জন্য আমাদের কিন্তু কি ওই যে SMTP নামে একটা প্লাগইন আছে ওইটা ইনস্টল করা লাগতো। বাট আমরা ওইটা করলাম না। এই একটা দিয়ে কি হইতেছে আমাদের। হুম? এরপরে আসি আমরা কি পেজ ডুপ্লিকেট। পেজ ডুপ্লিকেট। এই পেজ ডুপ্লিকেটটা কি? পেজ ডুপ্লিকেটটা হলো
মনে করেন যে আপনি আপনার যে পেজ আছে, মনে করেন অনেকগুলো পেজ আছে। একটু ওপেন করি। অনেকগুলা পেজ আছে। এখন এই পেজগুলারে আপনার চাইতেছে কি একটা পেজের সিমিলার আমি আরেকটা পেজ কি করব বানাবো। এখন আরেকটা পেজ বানাইতে গেলে আমাদের তো অনেক টাইম লাগে। অথবা আমাদের এরকম হয় যে একটা কনটেন্ট আছে সেই কনটেন্টটাকে আমরা ডুপ্লিকেট করব। অর্থাৎ ডুপ্লিকেট করে ওইটাকে আবার এডিট করে নতুন করে টাইটেল নতুন করে ইউআরএল দিয়ে পাবলিশ করব। ঠিক আছে? এখন ওইভাবে যদি করতে যাই আমরা নতুন করে যদি পুরোটা করতে যাই তাহলে তো অনেক টাইম লাগে, তাই না? ওইটা না করে আমরা এই প্লাগইন দিয়া একটা কনটেন্টকে অটোমেটিক্যালি এক ক্লিকের মাধ্যমে ডুপ্লিকেট করে ফেলতে পারবো। যদিও আমার এই যে এখানে দেখেন অন্য একটা ডুপ্লিকেটর এড করা আছে। তাই না? অর্থাৎ এটা একটা থার্ড পার্টি প্লাগইন ইউজ করতেছি যেটা দিয়ে এই ডুপ্লিকেটর করা যায়। হ্যাঁ? আমরা এখন ওই প্লাগইনটা ইউজ করব না। আমরা এই প্লাগইন দিয়েই ডুপ্লিকেটর করব। এখন এটা করার জন্য আমরা আ আবার যাব টুলসে, টুলস থেকে এনহান্সমেন্ট। এরপরে এখান থেকে আসবো কনটেন্ট ম্যানেজমেন্ট। এরপরে এই যে এনেবল কনটেন্ট ডুপ্লিকেশন এটাকে এনেবল করে দেব। এনেবল করে এক্সপেন্ড থেকে আমরা করে দেব লিস্ট। লিস্ট দিয়ে এই যে সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ করার পরে এখন যদি আমরা একটু যাই পেজ, অল পেজ, অল পেজ আসার পরে দেখেন এখন আমি চাচ্ছি যে এই যে বেস্ট ডিল, হ্যাঁ? এটাকে আমরা কি করব? এই একটু আগে কিন্তু দেখেন এই যে এই অপশনটা ছিল না, হ্যাঁ? এইটা ছিল শুধু, এটা ছিল না। এটা হইছে গিয়ে একটা অন্য প্লাগইন ইনস্টল করা আছে ওইটার জন্য। বাট এটা আসবে। আমি পরবর্তীতে ওই প্লাগইন গুলো আনইনস্টল করে দিব। এখন এই যে ডুপ্লিকেট না আমি যদি এটা একটু ক্লিক করি দেখেন, বেস্ট ডিল এটা ছিল তো? এখন দেখেন এই যে বেস্ট ডিল এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। এই যে ডুপ্লিকেট এই যে ড্রাফট আছে এখন আমি চাইলে এটাকে এডিট করে পাবলিশ করতে পারবো। হ্যাঁ? তখন আমার এটা ডাবল করে কপি করা লাগতো না। এরপরে আসি কি মেইনটেন্যান্স মুড। আচ্ছা মেইনটেন্যান্স মুডটা কি? মেইনটেন্যান্স মুড হলো এই যে আমরা সাইটের কাজ করতেছি না ব্যাকএন্ডে, ব্যাকএন্ডে কাজ করতে থাকলে যখন অন্য কেউ এসে ভিজিট করবে তখন যাতে আ লেখা ওঠে যে এটা মেইনটেন্যান্স মুডে আছে বা আপনার কি বলে আ অনেক সময় দেখা গেছে যে আমরা বিভিন্ন সাইটে দেখি যে কামিং সুন, হ্যাঁ? কামিং সুন আসতে থাকে লেখা। তো কামিং সুন থাকে হইলে গিয়ে দেখা গেছে ব্যাকএন্ডে তারা কাজ করতেছে এইজন্য কামিং সুনটা কি করে? অন করে দেয়। যাতে এট লিস্ট ডোমেইনটা এরর না খায়, হ্যাঁ? গুগলের যখন রোবট ক্রাwl করতে আইসা যাতে এরর না পায়, হ্যাঁ? যাতে আ দেখা গেছে আমি মেইনটেন্যান্স করতেছি বাট যদি ওটা না দেয়া থাকে তখন কিন্তু সাইটটা লোড হবে না। তখন এটা কিন্তু গুগলের কাছে খুব মানে ব্যাড একটা ইমপ্যাক্ট ফেলবে। তো এইজন্য আপনারা মেইনটেন্যান্স মুডটা অন করা যায়। এখন এই মেইনটেন্যান্স মুডটা অন করার জন্য আমরা কি করতাম? আগে একটা অন্য প্লাগইন ইউজ করতাম। বাট এখন আমাদের অন্য প্লাগইন ইউজ করা লাগবে না। এই সেম এই প্লাগইন দিয়েই আমরা সেই মেইনটেন্যান্স মুডটা কি করতে পারবো? অন করতে পারবো। মানে এনেবল করতে পারবো। তো সেটার জন্য আমরা কি করব? এ টুলস থেকে আমরা আবার যাব এনহান্সমেন্ট। এরপর থেকে মানে এখান থেকে আমরা আসবো ইউটিলিটিস। এখন আমরা দেখব এই যে মেইনটেন্যান্স মুড, এই মেইনটেন্যান্স মুডটাকে আমরা এনেবল করে দেব। মেইনটেন্যান্স মুডটা এনেবল করে দেওয়ার পরে আপনার সাইট যখন এই যে দেখুন এখন যদি আমরা এই সাইটটাকে যদি অন্য জায়গায় মানে অন্য একটা ব্রাউজ দিয়ে একটু লগইন করার চেষ্টা করি, আ মানে ব্রাউজ করার চেষ্টা করি, দেখি প্লাগইন আমাদেরকে কি শো করায়। আচ্ছা প্লাগইন এখানে কিছু শো করাইতেছে না, তাই না? আচ্ছা আমরা এখন আ কোথায় যাব? এইখানে, এখান থেকে আমরা আসবো এখান থেকে যে এনহান্স মোড। এনহান্স মোড আসার পরে এখানে লেখছে কি? উই উইল ব্যাক না কি? উই উইল বি ব্যাক সুন। হ্যাঁ? দিস সাইটস কি আন্ডারগ্রাউন্ড এটা তো কাজ চলতেছে। এখন আমরা একটু সেভ দেই। এখন যদি আবার আমরা একটু দেখি, সেটা রিলোড দিলাম। এখন দেখেন আমার সাইট কিন্তু শো করতেছে না। হ্যাঁ? এখানে লেখা আছে। এখন আপনি এইখানে যে টাইটেলটা দিবেন মানে এইখানে আপনি আপনার মতো করে একটা টাইটেল দিতে পারবেন। আপনি যা দিতে চান সেটাই দিতে পারবেন এবং সরি আপনি যেই টাইটেলটা এইখানে দিবেন, যেই টাইটেলটা আপনি এইখানে দিবেন সেটা ওইখানে শো করবে। আর এখানে আপনি যেই মেসেজটা দিবেন ডেসক্রিপশন এটা ওই যে নিচের লাইনটা শো করবে। তাই না? তো যেহেতু আমার এখন এটা এটা অফ করে দেই, এটা লাগবে না। মানে এটা যখন আপনি সাইডের বড় কোনো কাজ করবেন তখন এই মেইনটেন্যান্সটা অন করে নিবেন।
অন করে নিলে তখন আপনার Google-এর মানে রোবট যখন ক্রল করতে আসবে, তখন আইসা দেখবে যে এটা মানে মেইনটেন্যান্স পর্যায়ে আছে, অর্থাৎ লাইভই আছে কিন্তু মেইনটেন্যান্স এ আছে, তখন ও করবে না, কোনো এরর দিবে না। ঠিক আছে? মানে এরর রিপোর্ট দিবে না। আচ্ছা, এরপরে আমরা আসি কি ইমেজ অপটিমাইজেশন, হ্যাঁ? খুব ইম্পোর্টেন্ট ইমেজ অপটিমাইজেশন। একটি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইমেজ আপলোড করার ফলে মানে ওয়েবসাইটটা কি হয়? অনেক সময় স্লো হয়ে যায়। তো সেই ইমেজগুলাকে অপটিমাইজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করি। ইমেজ অপটিমাইজার, আবিজাবি আরো অনেক প্লাগইন। যেগুলা আ যেমন WP লাইট ক্যাচি, হ্যাঁ? এরকম অনেক প্লাগইন আছে WP ক্যাচি। তো এই জিনিসগুলা ইনস্টল করলে একেকটার জন্য আলাদা প্লাগইন ইউজ করতে হয়। তো আমরা ইমেজ অপটিমাইজার এর জন্য কোনো প্লাগইন ইউজ করব না। আমরা সেম এই প্লাগইন দিয়ে আমরা কি করব? ইমেজ অপটিমাইজ করব। তো ইমেজ অপটিমাইজ করার জন্য আমরা আসবো কোথায়? এই যে অপটিমাইজেশন এ। অপটিমাইজেশন এ আসার পরে এই যে ইমেজ আপলোড কন্ট্রোল এটাকে এনাবেল করে দেব। এনাবেল করে দেওয়ার পরে এই যে এক্সপ্যান্ড এ ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখান থেকে যেই সাইজটা দিয়ে দিবেন, হ্যাঁ? যেই সাইজটা আপনি দিয়ে দিবেন, যখন আপনি যত বড় ইমেজই আপলোড করেন না কেন, ওই ইমেজের সাইজ আপনি যেই সাইজে দিয়ে দিচ্ছেন, এই সাইজেই হবে। যেমন আমি যদি দেখেন এইখান থেকে যদি আমি একটু কমাইয়া দেই, সাপোজ আমি এখানে কত দিব? সাপোজ আমি দিলাম ৫০০, এখানে দিলাম আমরা ৪০০। সাপোজ এটা দিয়ে আমি সেভ করলাম। এখন আমার যত বড় ইমেজই আমি মানে আপলোড করি না কেন, এইটা কি হবে? অটোমেটিক্যালি এই যে ৪০০, ৫০০, ৪০০ তে মানে কনভার্ট হয়ে যাবে অটো। তো আমরা যদি একটু মিডিয়া লাইব্রেরিতে যাই, মিডিয়া লাইব্রেরিতে আসার পরে আমরা যদি এই যে এড মিডিয়া ফাইল, সিলেক্ট, ডাউনলোড থেকে যদি আমি এখান থেকে কোনো একটা ইমেজ দেওয়ার চেষ্টা করি, সাপোজ আমি এই ইমেজটাই নিলাম। এই ইমেজটার সাইজ কত আছে? ১০০০। এই যে দেখেন ১০০০, আমি যদি এটাকে একটু ডিটেইলস প্রপার্টিতে যাই, ডিটেইলস এই যে দেখেন ১০০০ ইনটু ৬৩৮, হ্যাঁ? ১০০০ ইনটু ৬৩৮ আছে। তো আমরা যদি এটাকে একটু আপলোড করি। তবে আপনার ডিফল্ট ভাবে ১৯২০ বাই ১৯২০ রাখবেন, হ্যাঁ? কারণ আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাই করলাম। দেখেন এখন এটারে আমরা যদি এডিটে যাই, আ এটা কত হইছে দেখেন তো? এই যে ৫০০, ৫০০ বাই ৪০০ দিছিলাম তো ও ৩১৯ নিছে, হ্যাঁ? ৫০০ বাই ৩১৯ নিছে। বাট রেজোলিউশন যা ছিল রেজোলিউশন কিন্তু তাই রাখছে। রেজোলিউশনের কোনো ক্ষতি করে নাই। হ্যাঁ? তো আপনারা ওইখানে ১৯২০ বাই ১৯২০ রাখবেন। ঠিক আছে? আমি সাইজটা ছোট করে দেখানোর কারণ কি আমার কাছে ওরকম বড় ইমেজ ছিল না। যার কারণে ওই ইমেজটার সাইজ ছোট ছিল ১০০০। তো ওইটার জন্য আমি এটা বাড়ায় দেখাইছিলাম। এরপরে আমরা আসি অ্যাডমিন মেনু অর্গানাইজার। অ্যাডমিন মেনু অর্গানাইজার। অ্যাডমিন মেনু অর্গানাইজার কি? অ্যাডমিন মেনু অর্গানাইজার হলো আমাদের যে এই যে দেখেন বাম পাশে কতগুলা, হ্যাঁ? আমরা যতগুলা প্লাগইন ইনস্টল করব এরকম খালি অপশন আসবে, অপশন আসবে, অপশন আসবে। তো সচরাচর এই জিনিসগুলা তো এডিট করা যায় না, হ্যাঁ? তবে হ্যাঁ, বিভিন্ন ধরনের প্লাগইন দিয়ে এটাকে আপনার মতো করে সাজায়। মানে এখন আপনি চাইলেই তো এইটারে আপনি চাইতেছেন এইটার এই জায়গায় নিয়ে রাখবেন। কিন্তু পারবেন না। হ্যাঁ? এটার জন্য আপনার থার্ড পার্টি কোনো প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমরা ওই কাজটাও এই সেম প্লাগইন দিয়েই করব। তো এটার জন্য আমরা আসবো এই যে অ্যাডমিন ইন্টারফেসে। অ্যাডমিন ইন্টারফেসে আসার পরে অ্যাডমিন মেনু অর্গানাইজার। ঠিক আছে? এনাবেল করব কি আমরা অ্যাডমিন মেনু অর্গানাইজার এটাকে এনাবেল করব। এনাবেল করে সেভ চেঞ্জ করব। এখন এই যে অ্যাডমিন মেনু, এখন দেখেন এই যে অ্যাডমিন মেনুতে ক্লিক করার পরে আপনাকে এই যে অপশনগুলা দিছে। এখন আপনি ইচ্ছা করলে যে কোনটার পরে কোনটা রাখবেন। আমি চাচ্ছি যে এটাকে ধরে আমি এখানে রাখবো। এটা উপরে উঠাই দিলাম, হ্যাঁ? অথবা আমি এটাকে ধরে আমি এখানে রাখলাম। এরপর আমি চাইতেছি যে না আমি এখান থেকে এইটার নামই চেঞ্জ করে দিব। এখানে আমি অন্য কোনো কিছু রাখবো। ঠিক আছে? আপনি যা রাখতে চাবেন রাখবেন। রাখার পরে আপনি সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জ করে দিলেই আপনার এই মেনুগুলো আপনার মতো করে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো এরপরে আমরা আসি আ কাস্টম 404 রিডাইরেক্ট। কাস্টম 404 রিডাইরেক্ট কি? আমাদের পেজে বিভিন্ন সময় মানে আমাদের ওয়েবসাইটে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পেজ থাকে। অনেক পেজ ক্রিয়েট করি। তো কখনো হঠাৎ আপনার ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক বিভিন্ন ধরনের পেজে হয় আপনি ডিলিট করে ফেলছেন অথবা ইচ্ছাকৃতভাবে আ বা আপনার অনিচ্ছাকৃতভাবে ডিলিট করছেন। বাট ওই পেজটা হইছে কি Google ক্রল করছিল, ইনডেক্সে করছে। পরবর্তীতে যখন ওই পেজে কোনো ভিজিটর আসে, আসার পরে তখন এটা কি 404 এরর মারে।
হ্যাঁ? 404 এরর আসে। এখন এই 404 এরর আসলে হয় কি? যখন এসে একটা ভিজিটর দেখলো আপনার ওয়েবসাইটে আসলো বাট আইসা দেখা যাচ্ছে 404 এরর আসছে, তখন ওই ভিজিটর মানে Google মনে করে কি যে এটার ক্ষেত্রে একটা এরর আসছে, তখন ওটা Google এর কাছে একটা র‍্যাংকিং এ ব্যাড ইমপ্যাক্ট ফেলে। তো এই জিনিসগুলা যাতে আপনার অন্য যেকোনো পেজে আসুক না কেন, ওই পেজটা যদি আপনার না থাকে তাহলে এরর আসবে না, রিডাইরেক্ট হয়ে হোম পেজে চলে যাবে। ঠিক আছে? তো এই জিনিসটা করার জন্য আমরা অন্য প্লাগইন ইউজ করতাম। এখন অন্য প্লাগইন ইউজ করব না। এই সেম প্লাগইনটা দিয়েই আমরা এই ইউআরএলটা কি করব আমরা আ রিডাইরেক্ট করে হোম পেজে পাঠাবো। অর্থাৎ 404 যেই পেজটা অর্থাৎ যেই পেজটা আমাদের ওয়েবসাইটে নাই, ওই পেজে যদি কোনো ভিজিটর আসে, অর্থাৎ ভিজিটর আসবে কেন? আসবে হলো ওই পেজটা যখন ছিল তখন ওটা Google ইনডেক্স করছে। ইনডেক্স করার ফলে ওটা Google এর র‍্যাংকিং এ আছে। কোন একটা ভিজিটর আইসে ওইখানে ক্লিক করে আসছে, আসার পরে আমাদের ওয়েবসাইটে পেজ পাইতেছে না ওইটা। হ্যাঁ? তো আমরা যাতে না ওটা যেহেতু নাই ওটাকে আমরা রিডাইরেক্ট করে এখন আমরা তো জানি না কোন পেজটা কখন কিভাবে ডিলিট হইছে বা ডিলিট করছে। এভাবে খুঁজে, খুঁজে তো বের করা সম্ভব না যখন যদি বড় সাইট হয়। তো এজন্য আমরা এটাকে অটোমেটিক্যালি আ হোম পেজে এনেবল করে দিব, রিডাইরেক্ট করে দিব যাতে কোন ভিজিটর যখন আসবে যদি পেজ না থাকে তাহলে ওটা যাতে হোম পেজে চলে আসে। তো এই হোম পেজে এটাকে রিডাইরেক্ট করার জন্য আমরা এখান থেকে আবার একটু যাব টুলস, টুলস থেকে এনহান্সমেন্ট, এরপর এখান থেকে আমরা আসবো একটু ইউটিলিটিস। ইউটিলিটিসটা আমরা একটু খুঁজবো রিডাইরেক্ট ইউটিলিটিস এই যে রিডাইরেক্ট টু হোম পেজ। হ্যাঁ? রিডাইরেক্ট টু হোম পেজ এটাকে আমরা এনেবল করে দেব। এনেবল করে এটাকে সেভ করে দেব। এখন যত পেজে মানে যেই পেজে আমাদের নাই ওই পেজে যদি ভিজিটর আসে তো এটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে কি করবে আমাদের হোম পেজে চলে আসবে। তো মোটামুটি অনেকগুলো জিনিসই আমরা দেখলাম। এই প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু আপনার আলাদা, আলাদা প্লাগইন ইউজ করতে হইতো। এখন আপনার অন্যান্য আলাদা প্লাগইন ইউজ করতে হইতেছে না। একটা মাত্র অর্থাৎ একটা ওয়েবসাইটে যত কম প্লাগইন ইউজ করবেন আপনার জন্য ততই ভালো। হ্যাঁ? তো এই একটা মাত্র প্লাগইন ইনস্টল করে আপনি এতগুলা কাজ করতে পারতেছেন। তো এছাড়া আমি বলছিলাম কি ৫০ টা প্লাস হ্যাঁ, এখন আরো অনেক কাজ আছে। সবগুলা তো আর আমি দেখাইতে পারব না, তাই না? দেখালে তো বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তো এইখানে দেখেন ওদের আরো আমরা যদি এই যে সাইটটা আসি, মানে ওদের যে প্লাগইন এর যে মেইন ওয়েবসাইটটা, এখানে যদি আমরা আসি, আসার পরে যদি আমরা একটু এই যে ফিচারে যাই, হ্যাঁ? ফিচারে আসলে দেখেন এইখান থেকে কত কিছু করা যাবে। যে কনটেন্ট ম্যানেজমেন্ট থেকে আপনার বহুত কিছু আপনার অনেক আপনার মানে আমি আসলে বলে শেষ করতে পারব না। এখানে ৫০ প্লাস এমনি বলি নাই, হ্যাঁ? আসলেই ৫০ প্লাস প্লাগইন এর কাজ আপনি শুধুমাত্র এই একটি প্লাগইন দিয়েই করতে পারবেন। তবে হ্যাঁ, এই প্লাগইনটা আপনার প্রিমিয়ামও আছে। তবে আমি যতগুলা দেখাইছি প্রত্যেকটা কাজই ফ্রি। আমি কোনো আপগ্রেড ভার্সন দিয়ে দেখাই নাই আপনাদেরকে, হ্যাঁ? টোটালটা ফ্রি ভার্সন দিয়ে যে দেখেন TXT রোবট ফাইল ম্যানেজ করা যাবে। মানে কি করা যাবে না এই প্লাগইনটা দিয়ে যে কি করা যাবে না সেটা হলো কথা। অর্থাৎ ওয়ার্ডপ্রেস এর মানে যারা বিভিন্ন ধরনের প্লাগইন বানাইতো তাদেরকে এই এক প্লাগইন দিয়ে মেরে দিছে। ঠিক আছে? এই এক প্লাগইন দিয়েই সব প্লাগইন দাতাদের মেরে দিছে। যারা বিভিন্ন কাজের জন্য আলাদা, আলাদা প্লাগইন বাইর করত। হ্যাঁ? দেখেন অবস্থা দেখেন। অভাব নাই। ঠিক আছে? ভিউ অ্যাডমিন রোল অভাব নাই। তো আপনারা একটু এই পেজটা দেখবেন এখানে আসার পরে, হ্যাঁ? আমি এই সাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো নে। তো আপনারা একটু আইসা দেখবেন। দেখার পরে একটু দেখেন আরো কি কাজ আছে, কি করা যায়। হুম? আর এখান থেকে আপনারা তো আরো অপশন আছে। এগুলা আপনারা যখন যেটা লাগে আপনারা একটু এনেবল করে আপনাদের মতো দেখেন। তবে যেই জিনিসগুলা মেক্সিমাম মানুষ ইউজ করে, যেই জিনিসগুলার জন্য মানে না করলেই নয়। যেমন এই যে URL এইটা, তারপরে কাস্টম কোড এগুলো আমাদের প্রতিনিয়ত লাগে। এটার জন্য আমরা মাস্ট বি যে ওয়ার্ডপ্রেস ইউজ করে আমি যেই ১১ টা দেখাইলাম এই ১১ টা তাকে ইউজ করতেই হবে একবারে বাধ্যতামূলক। আর এই ১১ টার জন্য আপনাকে ১১ টা প্লাগইন ইউজ করতে হবে। ঠিক আছে? তো আপনার এখন ১১ টা প্লাগইন লাগতেছে না। আপনি একটা মাত্র প্লাগইন দিয়ে ওই ১১ টার কাজ করতে পারতেছেন। সাথে বাকি আরো ৫০ প্লাস বোনাস। তো আজ এই পর্যন্তই। যারা ওয়ার্ডপ্রেস ইউজার আছেন তারা জানাবেন যে এই ভিডিওটা কেমন হলো এবং এই যে অনেকগুলো প্লাগইন এর কাজ একটি মাত্র প্লাগইন দিয়ে হয়ে যেতেছে এটা কি আসলে সুবিধা হলো নাকি অসুবিধা হলো? হ্যাঁ? আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখনো যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এমন সব ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। তো কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।